আমার সব চলে গেছে। আমার দুইটা গাড়ি, দুটোটা গাড়ি পানি নিয়ে নিচে ডুবে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সাবধানে আছেন। আমরা সবাই জানি ভারতের ত্রিপুরা থেকে আসা পানি এবং গত কিছুদিনের বৃষ্টিতে বাংলাদেশের 11 জেলার মানুষ বন্যার পানির মধ্যে আছে। বর্তমানে বাংলাদেশে বন্যার অবস্থা খুবই ভয়াবহ এবং দিনে দিনে তা আরো ভয়াবহ হচ্ছে। কিছু এলাকা থেকে যেমন পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, তেমনি কিছু এলাকাতে আবার নতুন করে পানি আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে বন্যায় 10,47,000 মানুষ পানিবন্দী। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 54 লাখের মতো। যদিও আমাদের দেশে বন্যা নতুন কিছু নয়, প্রতি বছরই বন্যা হয়, কিন্তু এরকম ভয়াবহ বন্যা আমরা অনেকেই এর আগে দেখিনি। ভারত যেহেতু আমাদের কোনো আগাম সতর্কতা দেয়নি এবং যেহেতু আমাদের বন্যা নিয়ে তেমন কোনো পূর্ব প্রস্তুতিও ছিল না, সেহেতু আমাদের এখন উদ্ধার কাজও অনেকটা এলোমেলো হয়ে যাচ্ছে। এই ভিডিওতে আমি আলোচনা করব বন্যার সাহায্য ব্যবস্থা এবং উদ্ধার কাজের চ্যালেঞ্জ, প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী, পানিবাহিত রোগের ঝুঁকি এবং প্রতিরোধ এবং ডাক্তারদের ভূমিকা নিয়ে। দেশের এই দুঃসময়ে সবাই এগিয়ে এসেছে। ছাত্র জনতা থেকে শুরু করে অনেক সরকারি এবং বেসরকারি এনজিও সংস্থাও কাজ করছে, কিন্তু সমন্বয়ের অভাবে কিছু এলাকায় প্রয়োজনের অতিরিক্ত সাহায্য চলে যাচ্ছে আর কিছু এলাকায় সাহায্য একদম যাচ্ছেই না। টিভি চ্যানেলে দেখলাম দুর্গম কিছু এলাকায় 7 দিনেও কোনো সাহায্য পৌঁছায়নি। মোবাইল নেটওয়ার্ক অথবা বিদ্যুৎ না থাকার কারণে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে পারছে না। আমার কাছে মনে হয় একটু সমন্বয় থাকলেই সবাইকে পরিপূর্ণভাবে সাহায্য করা সম্ভব ছিল। এই কারণে দুর্যোগ মোকাবেলায় কোনো একটা সলিড প্ল্যান থাকতে হবে আমাদের দেশের। অনেকে বলতে পারেন দুর্যোগ মোকাবেলায় সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর কোনো না কোনো ম্যানেজমেন্ট প্ল্যান তো আছেই, কিন্তু আমি বলবো সরকারের পক্ষে যেহেতু সাধারণ মানুষের সাহায্য ছাড়া ফান্ড এবং জনবল নিয়ে একা উদ্ধার কাজ আর সাহায্য পাঠানো সম্ভব না, সেহেতু এমন একটা প্ল্যান করতে হবে যেখানে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করবে ওইটা মেনশন করা থাকবে। আর প্ল্যান পাস করার পরেও সেটা অনলাইনে কোথাও আপলোড করা থাকলে সবাই দেখতে পারবে, যেন দুর্যোগের মুহূর্তে আমরা আগে থেকেই জানতে পারি যে কে কোথায় কি করবে। আমার কাছে মনে হয়েছে কোনো জেলাভিত্তিক অনলাইন গ্রুপ থাকলে সেটা অনেক কাজে দিত বর্তমানে বন্যায়। তাই বর্তমানে অথবা ভবিষ্যতের কথা চিন্তা করে আমি একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, যেখানে বিভিন্ন জেলা অনুযায়ী ডিসকাশন ভাগ করা আছে, যেখান থেকে খুব সহজেই সব জেলার ভলান্টিয়ার এবং এনজিওতে কাজ করা মানুষ সবাই জেলাভিত্তিকভাবে সবার সাথে যোগাযোগ করতে পারবে। টেলিগ্রামে যেহেতু ফোন নাম্বার পাবলিকলি শেয়ার করতে হয় না আর খুব একটা কঠিন কিছু না, তাই আমার কাছে টেলিগ্রামই অনেক পারফেক্ট মনে হয়েছে। যাদের কাছে টেলিগ্রাম নেই তারা অ্যাপ স্টোর থেকে খুব সহজেই টেলিগ্রাম ইনস্টল করতে পারবেন। গ্রুপটি এখন না হলেও পরবর্তীতে যে কোনো জেলাভিত্তিক আলোচনা করার জন্য অনেক কাজে আসবে। জয়েন করার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করতে হবে বিডি সাপোর্ট সেন্ট্রাল, অথবা ভিডিওতে দেখানো লিঙ্ক অথবা কিউআর কোড সার্চ করলেও হবে। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে বন্যার সময় মানুষের যতটুকু সাহায্য প্রয়োজন ছিল তার চেয়ে বেশি সাহায্য প্রয়োজন হবে বন্যা পরবর্তী সময়ে। বর্তমানে অনেক জায়গা থেকে পানি কমতে শুরু করেছে এবং মানুষ বাসা বাড়িতে ফিরছে, কিন্তু বন্যায় অনেকে বাসা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিপূর্ণ মেরামত ছাড়া সেখানে থাকা প্রায় অসম্ভব। সব গেছে বইলে খাট টাট সব গেছে, কি করি থাকবো। আমার সব চলে গেছে। আমার বাসা বাড়িতে নেছে তালা থাকতাম, সব চলে গেছে। আমরা সবাই খাবার, কাপড় আর আনুষঙ্গিক জিনিস নিয়ে সাহায্য করছি, তবে এইসব জিনিসের পাশাপাশি দুর্গম এলাকায় মানুষের দরকার ক্যাশ টাকা, যা দিয়ে তারা বাসাবাড়ি মেরামত সহ গুরুত্বপূর্ণ জিনিসগুলো করতে পারবে। একটি গুরুত্বপূর্ণ তথ্য বলি, খবরে দেখলাম কিছু আশ্রয় কেন্দ্রে সঠিক মতো খাবার ও মেডিকেল সাহায্য যাচ্ছে না। এখনো অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে থাকছেন এবং তারা কবে নাগাদ বাসা বাড়িতে ব্যাক করতে পারবেন তার কোনো অনুমান করা যাচ্ছে না। আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক মানুষ একসাথে খানিকটা মানবেতর জীবনযাপন করছে। বাসা বাড়িতে ফেরত যাওয়া মানুষদেরকে সাহায্য করার পাশাপাশি আমাদের এলাকাভিত্তিকভাবে আশ্রয় কেন্দ্রগুলোর তালিকা তৈরি করে ওইখানে যেন পর্যাপ্ত সাহায্য পৌঁছায় ওইটাও খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছি, অনেকে হয়তো সুযোগ পাননি। আপনারা চাইলে আপনার পাশের কোনো আশ্রয় কেন্দ্রে একবেলা খাবার পাঠাতে পারেন প্রয়োজনীয় কিছু সামগ্রী। আমার রিসার্চ মতে বর্তমানে আশ্রয় কেন্দ্রগুলোতে দরকার পর্যাপ্ত পরিমাণে রান্না করে খাওয়া যায় এমন জিনিসপত্র, রান্নার সরঞ্জাম যেমন রান্না করার চুলা, গ্যাস সিলিন্ডার, খাবার বাটি, পানি বিশুদ্ধ করার ফিল্টার, সাবান, স্যানিটারি ন্যাপকিন এবং বাচ্চাদের ডায়াপার, শুকনো পোশাক, ঘুমানোর জন্য চাদর, মশারি এবং মশার কয়েল, প্রাথমিক চিকিৎসার কিট এবং ওভার দ্য কাউন্টার মেডিকেশনগুলো। এখন একটু কথা বলি বন্যার সময় রোগের প্রাদুর্ভাব নিয়ে।
বন্যা আসলে যে শুধু ঘরবাড়ি ভাসিয়ে দিয়ে নিয়ে যায় তা না, সাথে করে নিয়ে আসে নানা রকম ভয়াবহ রোগের ঝুঁকিও। যখন বন্যার পানি বাড়ে সেটা মিশে যায় দূষিত পানির সাথে, আর এই দূষণ থেকে জন্মায় নানা রকম প্রাণঘাতী রোগ, যেমন হচ্ছে কলেরা এবং টাইফয়েড। এই দুটি রোগই দূষিত পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। একইভাবে হেপাটাইটিস এ এবং ই, এই রোগগুলো দূষিত পানির কারণে খুব সহজে ছড়িয়ে পড়তে পারে। স্টিল ওয়াটার স্থির হয়ে থাকা বন্যার পানি মশা প্রজননের জন্য আদর্শ জায়গা। আমরা যদি দ্রুত ব্যবস্থা না নেই তাহলে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো ভয়াবহ মশাবাহিত রোগ ছড়িয়ে পড়বে। এই বছরের এপ্রিলে ডয়েচে ভেলেতে আসা একটি নিউজে ধারণা করা হয় এই বছরের ডেঙ্গু হবে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু। আর প্রথম আলো থেকে পাওয়া একটি তথ্য মতে 25 আগস্ট একদিনেই বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে 319 জন ভর্তি হয়েছে ডেঙ্গু নিয়ে। তাই অনেক রকম রোগের মধ্যে আমার কাছে ডেঙ্গুকে একটু বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। দীর্ঘ সময় ধরে দূষিত পানিতে থাকলে নানা রকম স্কিন ডিজিজ বা চর্মরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আশ্রয় কেন্দ্রের সংখ্যা যেহেতু কম, সেহেতু ছোট ছোট আশ্রয় কেন্দ্রগুলোতে অনেকে একসাথে গাদাগাদি করে থাকতে হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে স্যাঁতস্যাঁতে পরিবেশে নানা রকম রেসপিরেটরি অথবা শ্বাসযন্ত্রের সমস্যাও দেখা যেতে পারে। এইসব রোগ প্রতিরোধ করতে কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নিরাপদ পানি ব্যবহার করা, হাত ধোয়া, সঠিক স্যানিটেশন মেনটেন করা, এসব কথা আমরা সবাই কিন্তু জানি। কিন্তু যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই সেখানে পানি অথবা স্যানিটেশনের ব্যাপারটা অনেকের কাছে একটু বাড়তি ঝামেলা মনে হতেই পারে। আমরা সবাই যদি একটু পরিকল্পনা মাফিক সাহায্য করি তাহলে বন্যায় দুর্গতদের জীবনযাত্রার মান একটু হলেও ভালো হবে। এখন আমি একটু বলি বন্যা দুর্গতদের সাহায্যে আমাদের কমিউনিটি আর কি ব্যবস্থা নিতে পারে। প্রথমে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উদ্ধার মিশনের সমন্বয় করতে হবে, যেটা আগে থেকে আলাপ করেছিলাম। আমাদের লোকাল ভলান্টিয়াররা আর যেসব অর্গানাইজেশন কাজ করছে তাদের একসাথে মিলে কাজ করতে হবে। এতে করে কোন এলাকা আগে সাহায্য পাবে তা ঠিক করা যাবে এবং পুরো রেস্কিউ মিশনটা সুন্দর করে পরিচালনা করা যাবে। আমাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোর একটি লিস্ট বানানো খুবই দরকার। সরকারি আশ্রয়কেন্দ্র ছাড়াও অনেক বাসা, বাড়ি, স্কুল, কলেজ, মন্দির, মাদ্রাসাকে আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রগুলো কোথায় আছে সেটা সবাই জানলে বেসরকারি পর্যায়ে সবাই এবং ব্যক্তি উদ্যোগেও প্রয়োজনীয় খাবার, পোশাক, চিকিৎসা ইত্যাদি সরঞ্জামাদি পাঠাতে পারবে। ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমাদের দেশে অলিতে গলিতে হাজার হাজার ডাক্তার এবং হাসপাতাল আছেন। সব হাসপাতাল থেকে যদি একটি করে মেডিকেল ক্যাম্প করা হয় তাহলে বন্যা দুর্গত এলাকার স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। বন্যায় ছড়িয়ে পড়া রোগগুলো নিয়ে অথবা সাপে কামড় দেওয়ার পর এক্স্যাক্টলি কি করতে হবে এরকম বিষয় নিয়ে হেলথ এডুকেশনাল ফ্লায়ার বানানো যেতে পারে। লোকাল হাসপাতাল অথবা মেডিকেল ক্যাম্প থেকে এগুলো চিকিৎসার পাশাপাশি সবাইকে দেওয়া যেতে পারে। আরেকটি জিনিস খুব দরকারি, সেটি হচ্ছে লোকাল গ্রুপগুলো অনলাইনে আপডেটেড রাখা। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে কোন এলাকায় সাহায্য পৌঁছেছে এবং কোন এলাকায় সাহায্য পৌঁছায়নি সেটি সবাইকে জানানো সম্ভব। এতে করে আমরা সঠিক রিসোর্স সঠিক জায়গায় পাঠাতে পারবো আর বারবার একই জায়গায় না গিয়ে বাকি জায়গাগুলোকেও কভার করতে পারবো। সব জায়গায় সমন্বয় করার জন্য যে টেলিগ্রাম গ্রুপটির কথা বলেছিলাম সেই টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করতে পারেন। আমাদের যেহেতু অনেক রিসোর্স নেই সেহেতু ডাক্তার, নার্স এবং লোকাল ভলান্টিয়াররা একসাথে মিলে কাজ করলে রিসোর্সের সঠিক ব্যবহার করা সম্ভব। সো দ্যাটস ইট ফর টুডে। সবশেষে একটা কথা বলতে চাই, অনেক কষ্টে এসেছে আমাদের এই স্বাধীনতা। এই স্বাধীনতা যুদ্ধ প্রমাণ করেছে আমরা বাঙালিরা সবাই একসাথে আছি। আমি নিশ্চিত করে বলতে পারবো জুলাই থেকে শুরু করে আজকে পর্যন্ত কেউ শান্তিতে ঠিকমতো ঘুমাতে পারেননি। এমনকি আমি দেশের বাইরে থাকা সত্ত্বেও সারাদিন দেখেছি বাংলাদেশের খবর। আমরা একটু ধৈর্য ধরলেই ইনশাল্লাহ আমাদের দেশ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। হওয়া না হওয়া পরের কথা, একটু স্বাভাবিক হয়ে গেলেও আমরা বাংলাদেশ নিয়ে এমন অনেক প্ল্যান করব যা আগে কেউ কখনোই চিন্তা করেনি। আশা করি আমার পরামর্শগুলো আপনার একটু হলেও কাজে লাগবে। আপনার যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।